কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। কাল শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। সরকার ও বিরোধী দলের ভিন্ন ভিন্ন মত। দলের বাইরে ভোট দিতে পারবে কি পারবে না এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে এই দুইটা বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। জুলাই সনদ বাস্তবায়ন করতো তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো। কলকাতার হোটেলে আগুনের ঘটনায় লিজধারী গ্রেফতার, পলাতক ভবন মালিক। আজই দেশে পাঠানো হতে পারে ৭ বাংলাদেশের মরদেহ। ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ। খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। কলেরা নির্মূলে লক্ষ্যমাত্রা নিয়ে মুখে খাওয়ানোর টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। শনিবার থেকে 14 উপজেলার শিশুরা পাবে ভ্যাকসিন। রাজধানীর ব্যস্ত সড়কগুলোয় চলছে উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি। প্রগতি সরণি থেকে রামপুরা মূল সড়কে যানজটের চরম ভোগান্তি। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। অনেক ওয়ার্কিং উমেন মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে যেন বার করে। রাজধানীর বিমানবন্দর এলাকায় ফিলিং স্টেশনে ডাকাতের ঘটনায় মূল হোতা সহ 3 জন গ্রেফতার। মতিঝিলের টাকা লুটের সাথেও ছিল সম্পৃক্ততা। 48 লাখ টাকা উদ্ধার। নেটো মিত্রদের আনুগত্য যাচাই করতে চায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের গোপন নথি ফাঁস। জোটভুক্ত দেশের কাছে প্রশ্নমালা পাঠায় ট্রাম্প প্রশাসন। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আমরা সরাসরি জাতীয় সংসদে যাচ্ছি, কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সরাসরি যাচ্ছি আমরা। ভাদ্র 1433 বঙ্গাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48(1) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসাবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর বিধান অনুযায়ী এই নির্বাচনে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 9 অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয় জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি
এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। ঠিক আছে না? একেবারে ঠিক আছে স্যার, একেবারে ঠিক আছে, একেবারে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এটা সরিয়ে দিলে পরেরটা আবার জমা। আমি এটা একদম এখানে মুখের কাছে আনতে হয়, এটা তো আব্দুল্লাহ তাহের সাহেব তো আসছেন, অসুস্থ ছিলেন না, আসছেন।
তো লোকের চেহারা দেখাতে পারবে কিনা এটাই সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, 23তম রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভোট প্রদান করলেন। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট প্রদান করার পরে সেখানে যে সকল সদস্যরা রয়েছে, বিরোধী দলীয় সদস্য, সবার সাথে করমর্দন করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ব্রিফ করেন এবং তিনি ব্রিফিংয়ে মূলত জানিয়ে দেন যে ব্যালট পেপারগুলো দেয়া হয়েছে সেগুলোতে কিভাবে আসলে ভোট প্রদান করতে হবে সে সকল নিয়মাবলী তিনি যে সকল জাতীয় সংসদ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে পাঠ করে শোনান। দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিকভাবে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ঠিক দুপুর 2:10 দিকেই শুরু হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সালাউদ্দিন আহমদ তিনি খুব সম্ভবত ভোট প্রদান করছেন। সবার কাছে ইতিমধ্যেই ব্যালট পেপারটি পৌঁছে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই ভোটদান করেছেন এবং তিনি তার যে বিরোধী দলীয় সদস্য রয়েছে, এখানে আমরা দেখলাম জামায়াত আমির, তার সাথে করমর্দন করলেন। চিফ হুইপ যিনি ছিলেন তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি সকল জাতীয় সংসদ সদস্য যারা আছেন, অর্থাৎ এবার ৩৪৯টি আসনে আসলে ৩৪৯ জন ভোটার ভোট প্রদান করতে পারবে। তবে মির্জা আব্বাস যিনি অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন তিনি ভোট দিতে পারবেন না। আর একজন, অর্থাৎ চট্টগ্রাম ৪ আসনটি সেটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯, তার মধ্যে একজন যিনি মির্জা আব্বাস তিনি ভোট প্রদান করতে পারবেন না, সেটি তিনি গতকালই জানিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় সংসদের বাকি যে সদস্যরা আছেন তারা ভোট প্রদান করছেন, ব্যালট পেপারটি জমা দিচ্ছেন এবং ২টা থেকে ৫টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে। ৫টার পরে ভোট গণনার পরে বেসরকারিভাবে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি তার ব্রিফিংয়েই জানিয়ে দিয়েছিলেন যখন ভোট গণনা করা হবে তখন জাতীয় সংসদ সদস্যরা চাইলে এখানেই উপস্থিত থাকতে পারবেন, অর্থাৎ তাদের সামনে ভোট গণনার যেই প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। গয়েশ্বরচন্দ্র রায় এই মুহূর্তে তার ব্যালট পেপারটি জমা দিচ্ছেন। একে একে জাতীয় সংসদ সদস্য যারা আছেন তারা সবাই তাদের ব্যালট পেপারটি জমা দিচ্ছেন। অর্থাৎ বলাই চলে যে আর ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই জানা যাবে ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এবং আরেকবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই দর্শক, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২ জন প্রার্থী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমদ। ভোট গ্রহণ যেহেতু চলছে আমরা একটু এ সংক্রান্ত আরও খবর আপনাদেরকে জানাবো। আমরা সরাসরি আপনাদেরকে জাতীয় সংসদের ভেতরের চিত্র দেখাচ্ছি। আমাদের একজন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনের আরও খবর বিস্তারিত জানাতে পারবেন। আরেফিন শাকিল অপেক্ষা করছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আরেফিন। ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে, আমরা দেখছিলাম, দর্শকদেরও দেখাচ্ছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই তিনি ভোট প্রদান করেন, এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেন, বাকি জাতীয় সংসদ সদস্যরা যারা আছেন তারাও ভোট প্রদান করছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার আসলে ভোট প্রদানের
যে পদ্ধতি সেটিও ব্রিফ করেন। এছাড়া আপনার কাছে আসলে আর কি কি খবর আছে একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, যেহেতু আপনি জাতীয় সংসদের বাইরেই আছেন। বৃষ্টি, তার আগে একটু বলি যে যেহেতু স্বাভাবিক যে গতানুগতিক যে নির্বাচন হয়, সেই যে নির্বাচন যে ব্যালট পেপারের নকশা থাকে তার থেকে ভিন্ন এই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যালট পেপার, সেটি হচ্ছে পুরো ব্যালট পেপারটির যে একটা অংশ, অর্থাৎ প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, তার পাশে নিচে অলি আহমদের নাম, ঠিক তার পাশে একটি খালি জায়গা এবং তার পাশে খালি জায়গা, অর্থাৎ দুই প্রার্থীর ঠিক পাশেই খালি জায়গা। যিনি ভোটার তার দায়িত্ব হচ্ছে তিনি যাকে ভোট দিবেন, কেউ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিক পাশে যে খালি জায়গা, সেই জায়গায় সেই ভোটার তার নিজের পুরো নাম লিখবেন, অর্থাৎ স্বাক্ষর নয়, পুরো নাম লিখবেন। এবং যিনি অলি আহমদকে ভোট দিবেন ঠিক তিনি তার পাশের যে খালি জায়গা, সেই খালি জায়গায় তার পুরো নামটা লিখবেন। এভাবে লিখেই মূলত ভোটদান সম্পন্ন করতে হবে। যেটা আপনি বলছিলেন যে এরই মধ্যে রাষ্ট্রপতি, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন হাফিজুর আহমদ, ডেপুটি যিনি রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, এবং সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা ভোটার রয়েছেন, তারা ধীরে ধীরে একটি করে ভোট দিচ্ছেন। এবং 35 বছর পর আসলে এই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই ভোটের সম্পর্কে আসলে খুব বেশি অভিজ্ঞতা আসলে কারোরই নেই। ঠিক 1991 সালে এর আগে একবার ভোট হয়েছিল সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার সময় প্রথমবার। এরপর কিন্তু কখনো আর ভোট হয়নি, কারণ এরপর যতবারই সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সাধারণত সরকার দল থেকে যাকেই মনোনীত করা হয় তার বিরুদ্ধে বিরোধী দল থেকে ভোট প্রার্থী দেওয়ার আসলে খুব একটা নজির নেই। এবারই প্রথমবারের মতো বিরোধী দল থেকে সেখানে প্রার্থী দেওয়া হচ্ছে, যদিও এরই মধ্যে ফলাফল বলা হচ্ছে অনেকটাই নিশ্চিত। সে কারণে এর মূল কারণ 70 অনুচ্ছেদকে সামনে আনা হয়েছে যে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। এবং সেই কারণেই বলা হচ্ছে যে বিএনপির যেহেতু সরকার এখানকার সবচেয়ে বেশি সংসদ সদস্য, ফলে তারা সবচেয়ে বেশি ভোট দিবেন তাদের দলের প্রার্থীকে। আর জামাতের যারা বা জামাত জোটের যারা রয়েছেন তাদের প্রার্থী যেহেতু ভোটার সংখ্যা কম, আর সেক্ষেত্রে তারা হেরে যাবেন। তারপরও আমরা সরকার দলের বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম নিশ্চিত পরাজয়, অনেকাংশেই অনেকে বলছেন যে নিশ্চিত পরাজয়, তারপরে তারা কেন এই নির্বাচনে অংশ নিয়েছেন। তারা ব্যাখ্যা দিয়েছেন গণতান্ত্রিক ধারা, সেই গণতান্ত্রিক ধারা তারা আসলে সুপ্রতিষ্ঠিত করতে চান, যেটি রাষ্ট্রের প্রধান ব্যক্তির যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ সেই সঙ্গে তারা আশঙ্কা করছেন, তারা একটু ক্ষোভও প্রকাশ করছিলেন যে 70 অনুচ্ছেদ যদি এরই মধ্যে যেটি আপনি জানেন যে ঐক্যমত কমিশনে জুলাই সনদে 70 অনুচ্ছেদ উঠিয়ে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত রয়েছে, যেখানে 4টি ধারা ছাড়া বাকি সবগুলোই তুলে অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। সেটি যদি কার্যকর হতো সেক্ষেত্রে হয়তো ফলাফল অন্যরকম হতে পারে, এই ধরনের অভিযোগ করেছেন। যদিও 70 অনুচ্ছেদ আগামী যে অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু সেটি অনেকাংশে উঠে যাচ্ছে। শুধুমাত্র 4টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে সেই সময় ভোটদান করতে পারবেন সংসদ সদস্য দলের বিরুদ্ধে গিয়েও। সব মিলিয়ে ভোটদান চলছে, 5টা নাগাদ ভোট শেষ হবে। সেই হয়তো 1 ঘন্টা লাগবে ভোট গণনা করতে। সেই খবর নিঃসন্দেহে বৃষ্টি আপনার মাধ্যমে দর্শক থেকে জানবে। নিশ্চয়ই তাই। আপনাকে অনেক ধন্যবাদ আরেফিন, আপনি বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন। আমাদের আরেকজন সহকর্মী ফয়সাল মাহমুদও সংসদ ভবনেই আছেন, তিনি অপেক্ষা করছেন, একটু তার কাছেও যেতে চাই আমরা। ফয়সাল, একটু আপনাকে জানিয়ে রাখি, যেহেতু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং দুপুর 2টার দিকে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন যারা সংসদ সদস্য আছেন তাদের জন্য ভোটের নিয়মাবলী সেটি ব্রিফ করেন। কারণ আমরা একটু আগে আরেফিন যেমনটি জানাচ্ছিল যে অনেক বছর পর, 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক বছর মানুষ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, জাতীয় সংসদ সদস্যরা খুব স্বাভাবিকভাবেই নিয়মকানুন অনেকের কাছেই অজানা, সেই কারণেই তাদেরকে ব্রিফ করে দেওয়া হয়। এবং যেহেতু চলছে, খুব বেশিক্ষণ লাগবে না এই ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হতে। বিরোধী দলের পক্ষে যারা আছেন তারা বেশ কিছু মতামত তাদের তুলে ধরেছেন, নিশ্চয়ই আপনিও তাদের সাথে কথা বলেছেন। কারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় যে বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে আছেন। তারপরও বিরোধী দলীয় এমপি যারা আছেন তারা কি বলেছেন, সর্বোপরি আপনি এখানকার পরিবেশ কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন ফয়সাল। বৃষ্টি, শুরু থেকেই যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নিয়েছে, ফলে 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সুষ্ঠু সূচনা সেটিও হয়েছে। পর রাষ্ট্রপতি নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সুষ্ঠু সূচনা
না, সেটিও হয়েছে, এমনটি অভিমত প্রকাশ করেছেন বিভিন্ন সংসদ সদস্যরা যখন আমরা কথা বলেছি। সেখানে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তারা একটি বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে জুলাই সনদের মধ্য দিয়ে যদি এই রাষ্ট্রপতি নির্বাচন হতো, অর্থাৎ জুলাই সনদে যেমনটি যে 70 অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা, সেটি সংস্কারের মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার জন্য যে ধরনের সুপারিশ করা হয়েছে, যদি সেটি আমলে নেওয়া হতো তাহলে হয়তো সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। অর্থাৎ তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে তারা তাদের মত প্রকাশ করতে পারতেন। সে জায়গায় কিন্তু এই যে 70 অনুচ্ছেদ যেটি মূলত রদ করা হয়নি, অর্থাৎ সেই 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে যে আজকে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে মূলত তারা বলছেন যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ এখানে একজন সংসদ সদস্য তার স্বাধীনভাবে মত প্রকাশ করার কোনো সুযোগ নেই, যেহেতু 70 অনুচ্ছেদ অনুযায়ী, এই 70 অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি অন্য কোনো রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দেন, সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে। তো সে জায়গায় তারা বলছেন এই যে এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা কিংবা মত প্রকাশের স্বাধীনতায় যে ধরনের প্রতিবন্ধকতা, এটি যদি না করতেন তাহলে গণতান্ত্রিকভাবে এই নির্বাচন আরও বেশি ফলপ্রসূ হতো এবং আরও বেশি উৎসবমুখর হতো। সে জায়গায় সরকারি দলের পক্ষ থেকেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা। তারাও বলছেন যে যেহেতু বিগত সরকার গণঅভ্যুত্থানের পরের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যেহেতু এই 70 অনুচ্ছেদটি বাতিল কিংবা সংস্কার করেনি, সেহেতু তারা সেই সাংবিধানিক সেই ধারাবাহিকতায় তারা মূলত এই রাষ্ট্রপতি নির্বাচনটি তারা করছেন এবং আগামীতে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে এই 70 অনুচ্ছেদটি তারা বলছেন যে সংস্কারের মধ্য দিয়ে সেখানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং সেখানে সংসদের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের যে অধিকার, সেটি তারা নিশ্চিত করার কথা বলেছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু বর্তমান যে সাংবিধানিক ধারা, সে ধারায় হচ্ছে, ফলে এখানে দলের বাইরে যাওয়ার কারোরই সুযোগ নেই, সেটি বিরোধী দল হোক কিংবা সরকার দল। আপনারা জানেন যে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেটিও শুরু হয়ে গেছে। সর্বপ্রথম ভোট প্রদান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসর হাফিজউদ্দিন আহমদ, এর পরপরই ভারপ্রাপ্ত স্পিকার অ্যাডভোকেট কায়সার কামাল, এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারপরই মূলত বিএনপি থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট প্রদান করেছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই সেই ভোট কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনি জানেন যে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং সেটি সরাসরি বিটিভিতেও প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলি, কিছুক্ষণ আগে চিফ হুইপ এসে তিনিও বক্তব্য রেখেছেন এবং এই যে নির্বাচন যে হচ্ছে সেখানকার বিষয়গুলো নিয়ে তিনি ব্রিফ করেছেন। আনুষ্ঠানিকভাবে হয়তো নির্বাচন শেষ হওয়ার পরে বিরোধী দলের পক্ষ থেকেও একটি ব্রিফিং রয়েছে। সর্বোপরি নির্বাচন শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা রাষ্ট্রপতি নির্বাচনের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন এবং সেখানেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সেটি তুলে ধরবেন। তো এই ছিল এখান থেকে বৃষ্টি। শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ফয়সাল। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি চলছে, 2টা থেকে 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ এবং 5টার পরে ভোট গণনা শুরু হবে। 35 বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত 70 অনুচ্ছেদ অনুযায়ী হবে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই করেছে সেই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। আর দাবি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি বলেন যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, তবে বিএনপি সরকার মুখে সংস্কার জুলাই সনদের কথা বললেও তারা বাস্তবে পুরনো কায়দায় সবকিছু করছে। ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত এবং এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে, সরাসরি সম্প্রচার করা হবে। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। আমি একজন সৎযোগ্য মানুষ, সুতরাং আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন,
সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এর আগে গত 24 জুলাই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আজ অনুষ্ঠিত হচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা আরো একবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় সংসদে। সেখানে চলছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি এখনো চলছে। প্রধান নির্বাচন কমিশনারকে দেখতে পাচ্ছি, এম নাসির উদ্দিন সেখানে উপস্থিত আছেন এবং ইতোমধ্যে সংসদ সদস্যদের অনেকেই তাদের ভোট প্রদান করেছেন। শুরুতেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতি যিনি হাফিজউদ্দিন আহমদ। এরপর একে একে ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ যারা ছিলেন একে একে তাদের ভোট প্রদানের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেন। এখনও ভোট প্রদান চলছে, অর্থাৎ ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। মোট 348 জন সদস্য ভোট প্রদান করছেন, কারণ মোট ভোটার সংখ্যা 349 জন। এর মধ্যে মির্জা আব্বাস, যিনি অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন, এবং চট্টগ্রাম 4 আসনের সেটি শূন্য থাকায় সেখানেও একজন ভোটার নেই। তো বলা চলে 348 জন ভোটার ভোট প্রদান করছেন। আনুষ্ঠানিকতা চলছে, এটি বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি দর্শক, জাতীয় সংসদ ভবনে আপনারা দেখছেন ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা চলছে এখনো। আমরা কিছুক্ষণ পরপর আবারও আপনাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাব, সেখানে যে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি দেখাবো। তবে তার আগে বেশ কিছু খবর আছে, সেটি জানাতে চাই। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে একের পর এক অব্যবস্থাপনার তথ্য সামনে আসছে। অভিযোগ, আবাসিক ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল গড়ে উঠেছিল। ছিল সরু সিঁড়ি, অপর্যাপ্ত বাতাস চলাচল এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি। এই ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং মালিক বীরেশ্বর মিত্র পলাতক। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় দফতরের খুব কাছে দুর্ঘটনাস্থল হওয়া সত্ত্বেও কিভাবে এত ক্ষয়ক্ষতি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ময়নাতদন্তের পর নিহত বাংলাদেশিদের মরদেহ সন্ধ্যায় দেশে পাঠানো হতে পারে। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চলছে পুলিশের অভিযান। হোটেল শিখাইনের মালিকের খোঁজে অভিযানের সময় গ্রেফতার করা হয় আবু জাফর নামের একজনকে। পুলিশের অভিযোগ, হোটেলটি লিজ নেওয়া হয়েছিল তার নামেই। আটক করা হয়েছে আরও দুজনকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ দল সিট। কর্তৃপক্ষ বলছে, মির্জা গালিবি স্ট্রিটের 5তলা ভবনটিতে চলছিল একাধিক হোটেল এবং অতিথি নিবাস। অভিযোগ, ভবনের ভেতরে ছোট ছোট ঘর তৈরি করে গাদাগাদি করে অতিথিদের রাখা হতো, যেখানে শিখাইনের জন্য ব্যবহার করা হচ্ছিল 1100 বর্গফুটের মতো জায়গা। অভিযোগ রয়েছে, এই জায়গার মধ্যেই তৈরি করা হয়েছিল 5টি খুপড়ি ঘর। অর্থাৎ থাকার জায়গা বৃদ্ধি করতে গিয়ে কমে গিয়েছিল চলাচলের জায়গা। আর আগুনের সময় এই ধরনের সংকীর্ণ কাঠামোয় হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। প্রাথমিক তদন্তে সরু সিঁড়ি, সীমিত বের হওয়ার পথ এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ঘাটতির মতো বিষয় সামনে এসেছে। অনেক কক্ষে জানালাও ছিল না। হোটেল ব্যবসায়ীদের সাথে একাংশের পুলিশের নেক্সাস আছে। আপনারা জানেন যে নিউ মার্কেট থানার পুলিশ এখানে পোস্টিং পাওয়ার জন্য তদবির করে। শুধু তাই না, সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এতগুলো ঘটনা ঘটলো, তারাপীঠ হলো, এখানে হলো, তার আগে আরো 2টো ঘটনা ঘটলো। যে ঘটনাই ঘটছে, বর্তমান সরকার তারা বলছেন যে ববি হাকিম এর জন্য দায়ী। যারা আসবে অতিথি দেবভাব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি, তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে,
তাহলে কলকাতায় তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে? এদিকে আহত বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের পর চলছে ময়না তদন্তের কাজ। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে বৃহস্পতিবারই তাদের মরদেহ দেশে পাঠানো হতে পারে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতা, এখানকার স্থানীয় প্রশাসন, এখানকার হাসপাতাল সমূহে সকালবেলায় খোঁজ খবর নেওয়া হয়েছে যে সেখানে কেউ আছে কিনা। এমনকি আমাদের ডেপুটি হাইকমিশনার স্যার নিজেও হাসপাতালে গিয়েছেন কোনো কেউ আহত বা এরকম কিছু আছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। তো এরপর থেকে আমরা কলকাতা পুলিশ এবং নিউ মার্কেট থানা, এখানে যেহেতু ঘটনাটা ঘটেছে এখানকার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রেখেছি। এদিকে দুর্ঘটনার পর কলকাতা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের নজর এসেছে আশেপাশের আরও হোটেল এবং রেস্তোরাঁ। নিরাপত্তা বিধি নিয়ে প্রশ্ন ওঠায় একাধিক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। রাজ্য জুড়ে হোটেল এবং অতিথি নিবাসে অগ্নি নিরাপত্তা অডিটের উদ্যোগ নেওয়া হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাতে কথা বলেন তিনি। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয় তা নিশ্চিত করা হবে। ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের দাওয়াত দিয়েছেন বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশে এসে ভালো লাগছে বলেও জানিয়েছেন হাইকমিশনার। খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উন্নয়ন কাজের নামে খোঁড়াখুঁড়ি চলছে। প্রগতি সরণি থেকে বারিধারা হয়ে রামপুরা মূল সড়কে যেমন ভোগান্তি, তেমনি এর বাইরে অন্যান্য সড়কগুলোর চিত্র কম ভয়াবহ নয়। কোথাও রাস্তার বড় অংশ কেটে বসানো হচ্ছে পাইপ, কোথাও দীর্ঘদিন গর্ত খোলা থাকছে। এর ফলে যানজটের পাশাপাশি স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। সহকর্মী শাকিলের ক্যামেরায় বিস্তারিত আরেক সহকর্মী মশিউর অনিকের রিপোর্টে। রাজধানীর বারিধারা হয়ে প্রগতি সরণি, এই সড়ক দিয়ে প্রতিদিন ছুটছে লাখো মানুষ, কিন্তু এই সড়কের পুরো অংশে চলছে গন্তব্যর পানি শোধনাগারের পাইপলাইন বসানোর কাজ। কোথাও বড় অংশ জুড়ে খোঁড়া রাস্তা, কোথাও নির্মাণ সামগ্রী পড়ে আছে সড়কের ওপর। ফলে কয়েক লেনের রাস্তা কোথাও কোথাও সংকুচিত হয়ে এসেছে এক লেনে। একটা গাড়ি ধীর হলেই পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র। ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। লিংডুর থেকে আপনার সকালে নতুন বাজার আসতে সময় লাগে 25 মিনিট, এখন লাগে প্রায় 2.5 ঘন্টা। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এই পথে নিয়মিত চলাচলকারীদের হিসেবে প্রগতি সরণি দিয়ে বারিধারা হয়ে রামপুরা, এরপর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যেতে সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যাচ্ছে যানজটে। আগে যেখানে আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো জ্যামের কারণে, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। বিশেষ করে আপনার যমুনা ফিচার পার্ক এবং তার পর পর্যন্ত মানে টোটালি আপনার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগতেছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, লোকজন যেতে পারছে না, রোড পার হতে পারছে না। এটা আমাদের ভোগান্তি না? অনেক ওয়ার্কিং উমেন, মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে যেন বার করে। রাজধানীর আরেক প্রান্তে আশকোনা হজ ক্যাম্প ঘেঁষা সড়কেও খোঁড়াখুঁড়ি। এখানে যানজটের চেয়ে বড় সমস্যা চলাচলের পথটাই নেই। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় মূল সড়কের সঙ্গে সংযোগ হারিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছেন সাঁকো। এলাকাবাসীরা সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণ এই পথ পার হচ্ছেন প্রতিদিন। শ্বাস করে পড়ে গেছে এই গর্তের মধ্যে। এই রাস্তাগুলো তাড়াতাড়ি দ্রুত এগুলো সংস্কার করা দরকার। এটা ভেঙে যাওয়ার স্বাভাবিক, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এটা আসা বাচ্চা কোলে নিয়ে আসলাম, এটা আসা রিস্ক। মাদ্রাসার ছেলে মেয়েদেরও অনেক সময় বৃষ্টি হইলে পিছ লাগে পড়া যায়। এমনকি আমার ওয়াইফ, আমার পরিবার এখানে পড়া পায়ে ব্যথা হয়েছে, আমরা হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া লাগছে। একদিকে রাজধানীর প্রধান সড়কে যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সংযোগ সড়কে মানুষের স্বাভাবিক চলাচলই বন্ধ। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন, মূল রাস্তায় কাজ শেষ হবে দ্রুত। চেষ্টা চলছে ওয়াসার সাথে সমন্বয়ের। আমরা তাদেরকে বলেছি যাতে করে দ্রুত কাজগুলো শেষ করা যায়, তারাও তাদের মতো করে চেষ্টা করছে। আশা করছি তাড়াতাড়ি শেষ করবে ওরা। এই খোঁড়াখুঁড়ির বিষয়টা না থাকলে তো আর উন্নয়ন কাজ করা যাবে না। সেই পর্যন্ত একটু জনগণকে একটু ধৈর্য ধরতে হবে।
কিন্তু প্রশ্ন, কাজ চলাচলকালে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব কার? রাস্তা কাটার পর নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে কিনা সেটি দেখবে কে? আমরেলার নিচে থেকে একটা ডিপার্টমেন্টের আওতায় সব থেকে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়ে যেত। তখন আর এই যে চিঠি চালাচালি, ওয়াসাকে অবগত করা, রাজককে অবগত করা কিংবা তারা আমাদেরকে অবগত করা, এই বিষয়গুলো তখন আর থাকতো না। রাজধানীবাসী বলছেন উন্নয়নের বিরুদ্ধে নন তারা, কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসাথে সামলাতে হচ্ছে, এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষ মারা যেত। নানা উদ্যোগে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। 1 বছর বয়সের বেশি সবাইকে এই টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। 14 উপজেলায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ডোজ দেওয়া হবে। 14 দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। আর 1 বছর বা তার চেয়ে বড় সকল বয়সীদেরই এই টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুত্বপূর্ণ অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না। তবে আমরা ওয়ারিড নাই, ইনশাল্লাহ। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক। তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ডাকাতি হওয়া 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পূর্ব পরিকল্পিত রেকি, এরপর মুহূর্তের মধ্যেই 1,21,00,000 টাকা লুট। গত 9 আগস্ট বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে ঘটে ডাকাতির ঘটনা। 3টি মোটরসাইকেলে 6 জন সহ মোট 9 জন ডাকাত এতে অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্যদাতা কাউসার এবং ডাকাতির ঘটনা বাস্তবায়নকারী জলিলকে গ্রেফতার করে র্যাব। হাকিমের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেট। পরে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় লুণ্ঠিত 48 লাখ টাকা। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। তার আরেকজন সহযোগী ছিল সাগর বড়াই, সে আনুমানিক 14 লক্ষ টাকা ভাগে নেয় এবং ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। ইতিমধ্যে ডিবি কর্তৃক গ্রেফতারকৃত হয়েছে এবং তার কাছ থেকে আনুমানিক 12 লক্ষ টাকা সে সময় উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মতিঝিলে 17 লাখ টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতির সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করেছে জলিল। এর আগে এই মামলায় আরও 5 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় 2.5 মাস আগে মতিঝিলে সংগঠিত 17 লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। এদিকে সাংবাদিকদের প্রশ্নে র্যাবের মুখপাত্র জানান, নতুন আইনে এসআরবি কিভাবে কাজ করবে সেটি সরকার নির্ধারণ করবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। তবে কাঠামোগত পরিবর্তন হলেও বাহিনীর প্রতিটি সদস্য জবাবদিহিতার আওতায় থাকতে হবে বলে জানান তিনি। বিশেষ কিছু পরিবর্তন আপনারা সেখানে দেখতে পাবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফাঁস হলো পেন্টাগনের গোপন নথি। নেটো মিত্রদের আনুগত্য জানতে চায় যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সংক্রান্ত কয়েকটি প্রশ্নমালা হাতে এসেছে
ব্লুমবার্গ, আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হাতে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ইউরোপীয় মিত্ররা কতটুকু অনুগত তা যাচাই করা হয়েছে। মূল বিষয়ে আনুগত্য না দেখালে নেটো মিত্রদের সুরক্ষা দেবে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের ৩১ দেশ মিলিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো, যেখানে কর্মরত ৩৫ লাখেরও বেশি সেনা। বলা বাহুল্য, দশকের পর দশক ইউরোপকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছে এই কোয়ালিশন। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যেন ভাটা পড়েছে যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্কে। মধ্যপ্রাচ্য, গ্রিনল্যান্ড সহ একাধিক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বাগড়া দিতে দেখা যায় অনেক ন্যাটো মিত্রকে। বিশেষত ফিলিস্তিনকে স্পেনের স্বীকৃতি দেয়া কিংবা ইরানে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে ন্যাটো বাহিনীর ঘাঁটি ব্যবহার করতে না দেয়া। এমন অবস্থায় বেশ কয়েকবারই মার্কিন প্রেসিডেন্টকে ন্যাটোর প্রতি হতাশা, ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাই জোটভুক্ত দেশগুলোর যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য যাচাই করতে কিছু পদক্ষেপ হাতে নেয় ট্রাম্প প্রশাসন, যার কয়েকটি নথি পৌঁছেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হাতে। এতে আনুগত্য যাচাই করতে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু প্রশ্নমালা পাঠানো হয় ন্যাটো মিত্রদের কাছে, যেখানে জানতে চাওয়া হয় দেশগুলো মার্কিন পররাষ্ট্রনীতির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে কিনা। এমনকি প্রশ্নগুলোর মধ্যে ন্যাটোর প্রতি পরামর্শ ছাড়াও মধ্যপ্রাচ্য ও পশ্চিম গোলার্ধে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়টিও রয়েছে। এছাড়া মিত্র দেশগুলো তাদের ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীর উপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভবিষ্যতে এসব নিষেধাজ্ঞা কমাতে বা পুরোপুরি তুলে নিতে তারা রাজি কিনা তা জানতে চাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া এসব নথিপত্রের বিষয়ে এখনও মুখ খোলেনি মার্কিন প্রতিরক্ষা দফতর। অনিক রহমান, যমুনা নিউজ। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, যার ফলে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে বলে অভিমত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত কেপস্টোন কোর্স 2026-এর সমাপনীতে সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এমনটা জানিয়েছেন। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বিরোধ এবং জ্বালানি সংকট সমাধানে কোর্সে অংশগ্রহণকারীরা ভূমিকা রাখবেন বলেই প্রত্যাশা সেনাপ্রধানের। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠান। কোর্সে অংশগ্রহণ করেন 37 জন ফেলো, যাদের মধ্যে সংসদ সদস্য, সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেনাপ্রধান জানান, পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এতে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকট সমাধানে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের ভূমিকা রাখার তাগিদ দেন সেনাপ্রধান। All along border we have some problem with our neighbors, Chittagong prefects issue, the insurgency issue, energy crisis থেকে শুরু করে you could enrich some of the knowledges of all this, and I'm sure that is going to immensely benefit you in your own fields of expertise, এবং you can contribute significantly in resolving this issue. কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তার উন্নয়নে ভূমিকা রাখবে কোর্সটি, বললেন ফেলোরা। সিকিউরিটি থ্রু নলেজ, জানার মাধ্যমেই, জ্ঞানের মাধ্যমেই নিরাপত্তা আসবে, যেটা আমাদের ক্যাপস্টোন কোর্সে মিড টু হায়ার লেভেল, যে টপ লেভেল যে হায়ারার্কি আছে, তারা সবাই মিলে এই ক্যাপস্টোন কোর্সে এবং এ ধরনের কোর্সের মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা আরও স্ট্রং হবে। দেশের উন্নয়নে এবং দেশের নিরাপত্তাতে আমরা কি উদ্যোগ নিতে পারি, সেটাই আমাদের এই পারসেপশনটা ক্লিয়ার হয়েছে। আমরা চেষ্টা করব যে সরকারকে বলবো যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনকে আরও শক্তিশালী করা। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনডিসির অনুষদবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।